যুক্তরাজ্যে নতুন ধরনের অতি সংক্রামক করোনা ভাইরাস ছড়িয়ে পড়লেও এখনও দেশটির সঙ্গে বিমান চলাচল বন্ধের সিদ্ধান্ত নেয়নি সরকার। বিমান ও পর্যটন সচিব জানান, পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন তারা। এদিকে গতকাল থেকে সৌদি, কুয়েত ও ওমানের সঙ্গে ফ্লাইট চলাচল বন্ধ করা হয়। ভবিষ্যতে ফ্লাইট চালু হলে চার্জ ছাড়াই সৌদি যাত্রীদের টিকিট রিইস্যু করবে কর্তৃপক্ষ। শরীয়ত খানের রিপোর্টে বিস্তারিত। যুক্তরাজ্যে নতুন ধরনের করোনা ভাইরাসের সংক্রমণ ছড়িয়ে পড়ায় সব আন্তর্জাতিক ফ্লাইট বন্ধ ঘোষণা করে সৌদি আরব। এর পরদিনই ফ্লাইট বন্ধের ঘোষণা দেয় কুয়েত ও ওমান। হঠাৎ ফ্লাইট বন্ধ হওয়ায় ভোগান্তিতে পড়েন প্রবাসী বাংলাদেশিরা। বিমানবন্দরে এসে হতাশ হয়ে ফিরে যান বিভিন্ন জেলা থেকে আসা যাত্রীরা। সুনির্দিষ্ট নির্দেশনা না থাকায় কাজ ফিরে পাওয়া নিয়ে নতুন দুশ্চিন্তায় পড়েন অনেকে। যদি এক সপ্তাহ অথবা এক সপ্তাহের কথা কয়, যদি আগের মতন আবার 2 মাস 3 মাস হয়ে যায়, তখন আমাদের কি হইবে, বিষের কী হইবে, মেয়াদের কী হইব, সম্পূর্ণ কথাবার্তা কইতে কী অবস্থা। তাহলে তো আমরা মনে করেন যে বিষের মেয়ে আসে, সেগুলো তো আমরা নতুন বিষয়, তো আমরা তো আবার সব পুরোনো সব করতে হবো সব কিছু। 220-30 জনের মতো যাত্রী ছিলাম, সবাই ভোগান্তিতে পড়ছে। কিন্তু ওনারা আমাদেরকে একটা ইনফরমেশন দিয়েছে যে ওনারা রাত্রে আমরা ঘুমান্ত ছিলাম, এখানে ওনারা আমাদেরকে ইনফরমেশন করতে পারেনি। যাত্রীদের ভোগান্তির জন্য দুঃখ প্রকাশ করেন বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের চেয়ারম্যান। দেখব কোন কোন দেশে এই ঝুঁকিটা এখন বাড়ছে, তো ওইসব দেশ থেকে যেসব যাত্রীরা আসবে এদের উপরে আমাদের নজরটা একটু বেশি থাকবে। কোভিড টেস্ট এখন কম্পালসারি, যে কোনো বাংলাদেশ থেকে যেতে হলে অথবা বিদেশ থেকে আসতে হলে সবাইকে কোভিড টেস্ট এবং পিসিআর টেস্ট করে আসতে হবে। এটা তো আমরা এখন এনশিওর করতেছি। সৌদি আরবে ফ্লাইট বন্ধের ঘোষণার কারণে যারা যেতে পারছে না, পরিস্থিতি স্বাভাবিক হলে তাদের টিকিট অগ্রাধিকার ভিত্তিতে রিইস্যু করা হবে বলে জানান বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী। সৌদি আরবে বা বিভিন্ন দেশে যে সমস্ত ফ্লাইটগুলো বন্ধ হয়েছে, যাদের ভোগান্তি হয়েছে, আমরা আন্তরিকভাবে দুঃখিত। এটা তো আমাদের এখতিয়ার বহির্ভূত। তবে আমরা যেটা করতে পারি, তাদেরকে কোনো রকম ফি ছাড়াই তাদেরকে যখন পরিস্থিতি স্বাভাবিক হবে আমরা এই টিকিটটা আবার রিইস্যু করে দেবো তাদের। এদিকে যুক্তরাজ্যে নতুন ধরনের অতি সংক্রামক করোনা ভাইরাসের বিস্তারে ভারত সহ 40টি দেশ যোগাযোগ বিচ্ছিন্ন করলেও বাংলাদেশ এখনো সিদ্ধান্ত নেয়নি। আমরা বিষয়টা পর্যবেক্ষণ যেমন করছি, আমরা পর্যালোচনা করছি। আমরা সরকারিভাবে আমরা খুব দ্রুত আমাদের সিদ্ধান্তটা আমরা জানাবো। সচিব জানান, করোনা ভাইরাস মহামারীর কারণে বিমান পরিবহনে 3000 কোটি এবং পর্যটন খাতে 2000 কোটি টাকা ক্ষতি হয়েছে। শরীয়ত খান, RTV, ঢাকা। দেশে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে 24 ঘন্টায় আরও 17 জন মারা গেছেন। এ নিয়ে ভাইরাসটিতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো 7329 জনে। আক্রান্ত নতুন রোগী শনাক্ত হয়েছেন আরও 1318 জন। মোট শনাক্ত 5,03,501 জন। স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে তথ্য জানানো হয়। শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের জন্য যেসব বাসা বা ফ্ল্যাট বরাদ্দ থাকে সেটি ব্যবহার না করলে সরকারি বরাদ্দ পাবেন না বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকালে রাজধানীর শেরেবাংলা নগরে অনুষ্ঠিত জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি একনেক সভায় এ বিষয়ে অর্থ মন্ত্রণালয়কে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন তিনি। গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে সভায় মানব সম্পদ উন্নয়নে গ্রামীণ পানি সরবরাহ, স্যানিটেশন এবং স্বাস্থ্যবিধি প্রকল্প, প্রিপেড গ্যাস মিটার স্থাপনের দ্বিতীয় সংশোধিত প্রকল্প সহ মোট 5টি প্রকল্পের অনুমোদন দেওয়া হয়। সরকারি বেতন বৃদ্ধির ফলে এখন যে হাউস রেন্ট পাওয়া যায় সেটার চেয়ে কম পয়সায় বাইরে বাসা ভাড়া পাওয়া যায়। এই জন্য বাসাগুলা তৈরি থাকে, অব্যবহৃত থাকে এবং নষ্ট হয়। ফলে একটা নির্দেশনা মাননীয় প্রধানমন্ত্রী দিয়েছেন যে যাদের নামে বাসা বরাদ্দ হবে সেগুলোতে তাদেরকে থাকতেই হবে, এবং যদি না থাকেন তারপরেও তাদেরকে তারা যে বাড়ি ভাড়া বাবদ ভাতা পান সেটা পাবেন না। এই বিষয়ে ব্যবস্থা নিতে নির্দেশ দিয়েছেন। অবৈধ সম্পদ অর্জন ও অর্থ পাচারের ঘটনায় কুয়েতে গ্রেপ্তার লক্ষ্মীপুর 2 আসনের সংসদ সদস্য কাজী শহীদ ইসলাম পাপুলের বিরুদ্ধে মামলা করেছে সিআইডি। এদিকে দুদকের মামলায় তার স্ত্রী সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য সেলিনা ইসলাম ও মেয়ে ওয়াফা ইসলামকে 28 ডিসেম্বরের মধ্যে আত্মসমর্পণের নির্দেশ দিয়েছে হাইকোর্ট। বিচারপতি মোহাম্মদ নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি আহমেদ সোহেলের ভার্চুয়াল বেঞ্চ এ আদেশ দেয়। খান আলমিনের রিপোর্ট।
অবৈধ সম্পদ অর্জন ও অর্থ পাচার মামলায় গত 10 ডিসেম্বর 10 দিনের মধ্যে কুয়েতে গ্রেফতার লক্ষ্মীপুরের সংসদ সদস্য কাজী শহীদ ইসলাম পাপুলের স্ত্রী সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য সেলিনা ইসলাম ও মেয়ে ওয়াফা ইসলামকে বিচারিক আদালতে আত্মসমর্পণের নির্দেশ দেয় হাইকোর্ট। আদেশের পর নিম্ন আদালতে গেলেও দ্বন্দ্ব দেখা দেয় 10 দিনের হিসেব গণনা নিয়ে। আদালতের ছুটি চলার সময় নাকি অবকাশের পরের 10 দিন সে বিষয়টি স্পষ্ট করতে তারা আবারও যান হাইকোর্টে। শুনানি নিয়ে আগামী 28 ডিসেম্বরের মধ্যে তাদেরকে আত্মসমর্পণের নির্দেশ দিল আদালত। 10 দিনের মধ্যে 20 তারিখ ওনারা জজ কোর্টে আবেদন করেছেন জামিনের জন্য, কিন্তু যেহেতু ভ্যাকেশন জজ উল্লেখ নাই সে কারণে ওনারা কারেকশন পিটিশন দিয়েছেন। এটা কারেকশন করে দেওয়া হয়েছে এবং কয়েকটা দিন সময় দিয়ে 28শে ডিসেম্বরের মধ্যে সারেন্ডার করতে বলছে। এদিকে 10 ডিসেম্বর পাপুলের স্ত্রী ও মেয়ের বিরুদ্ধে অর্থ পাচারের অভিযোগ প্রতীয়মান হয়নি মর্মে প্রতিবেদন দেয় বাংলাদেশ ব্যাংকের উপপরিচালক মোহাম্মদ আরিফিন আহসান মিয়াকেও তলব করে আদালত। আগামী 4 জানুয়ারি আদালতে সশরীরে হাজির হয়ে এ বিষয়ে ব্যাখ্যা দিতে হবে। 2,31,00,000 টাকার অবৈধ সম্পদ ও 148 কোটি টাকা পাচারের অভিযোগে পাপুল, তার স্ত্রী সেলিনা, মেয়ে ওয়াফা ও শালিকা জেসমিনের বিরুদ্ধে মামলা করে দুদক। খান আলামিন, RTV, ঢাকা। ফুটপাত ও রাস্তা দখল করে রাজনৈতিক কার্যালয় স্থাপনের নামে রাজধানী জুড়ে চলছে দখল বাণিজ্য। টাকার বিনিময়ে বসানো হয়েছে বাজার, খাবার হোটেল, রিকশার গ্যারেজ সহ নানা স্থাপনা। দলীয় ক্ষমতার অপব্যবহার করে বহু বছর ধরে এমন সংস্কৃতি গড়ে উঠলেও দায় নিতে রাজি নন রাজনৈতিক নেতারা। প্রশাসনও যেন নির্বিকার এই জঞ্জাল সরাতে। সরকারি জায়গায় দখল বাণিজ্য নিয়ে মাসুদ মোস্তাহিদের ধারাবাহিক রিপোর্টের প্রথম পর্ব দেখুন আজ। রাজধানীতে দখল বাণিজ্য নতুন কিছু নয়। বছরের পর বছর ধরে এই একই চিত্র দেখে অভ্যস্ত হয়ে গেছে নগরবাসী। সরকার আসে সরকার যায়, কিন্তু কোনো দলই পারেনি এই সংস্কৃতির পরিবর্তন আনতে। এক তেজগাঁও শিল্প অঞ্চলেই ফুটপাত আর রাস্তা দখল করে স্থাপন করা হয়েছে আওয়ামী লীগ ও তার অঙ্গ সংগঠনের নামে ডজন খানিক কার্যালয়। আবার এসব কার্যালয়কে ঘিরে ফুটপাত ও রাস্তায় বসিয়ে দেওয়া হয়েছে বাজার, খাবার হোটেল, টং দোকান সহ রিকশার গ্যারেজ। ভাড়া নেওয়া হয় না, এটা মহাজনে আর কি উঠে ক্লাবের সদস্য, ওইভাবে কি শ্রমিক লীগ হাবিব। 7 রাস্তার মোড়ে প্রধান সড়কের পাশেই শটান দাঁড়িয়ে থাকা জাতীয় পার্টির কার্যালয়টি যেন জানান দিচ্ছে ঢাকার সড়কে কোনো নিয়ম নীতির বালাই নেই। রাজধানীর নতুন বাজার বাস স্ট্যান্ড সংলগ্ন বাঁশতলা এলাকায় 10 বছর আগে আওয়ামী লীগ ও জাতীয় পার্টির গড়ে তোলা কার্যালয়গুলো বন্ধ থাকলেও সক্রিয় আছে আশপাশের দোকানগুলো থেকে চাঁদা নেয়া। ভাড়াটা আনা চলে, ওই লাইনম্যান আছে, লাইনম্যানের ইয়ে করে দিচ্ছে। কত করে দেন? 100 টাকা প্রতিদিন। এখন আবার বাড়াইছে, আমার 150 টাকা করছে। মহাখালী ওয়ারলেস গেট পার্ক দখল করে আছে 20 নম্বর ওয়ার্ড আওয়ামী লীগ কার্যালয়। এ বিষয়ে জানতে চাইলে প্রশাসনের উপর দায় চাপিয়ে দেন ওয়ার্ড কাউন্সিলর মোহাম্মদ নাসির। আমার সাথে প্রশাসনের লাগে রীতিমতন একটা গ্যাঞ্জাম হয়ে গেছে। এইখানে নতুন দুটো অভিযান আছে, এই অভিযান দুটো এইগুলা বসা। আমি তাদেরকে বহুতবার বলছি, আমি এটা নিয়ে একটা অ্যাপ্লিকেশনও করছি, আমার ডিপার্টমেন্ট অ্যাপ্লিকেশন করছে, ডিপার্টমেন্টরা আমাকে অ্যাপ্লিকেশন করছে, প্রশাসন অ্যাপ্লিকেশন করছে, কোনো অ্যাকশন নেই দাদা, কোনো অ্যাকশন নেই। মোহাম্মদপুরের কাটাসুরে চলছে ফুটপাত দখলের মহা উৎসব। পান্থপথের পূর্ব রাজাবাজারের বউবাজারে পুরো রাস্তা দখল করে বসানো হয়েছে দোকানপাট। ফকিরাপুল কালভার্ট রোডের ফুটপাত দখলে থাকায় ঝুঁকি নিয়ে রাস্তায় চলাচল করতে হয় পথচারীদের। হোটেলের জায়গার মালিক বলতে এখন এই যারা মনে করেন যে আওয়ামী লীগের এই পার্টি অফিসেরই আর কি দোকানটা যাই আর কি মনে করেন যে ভাড়াপুরা যাই আসে, এটা আর কি ওই যে মিছিল মিটিং হইলে আর কি পার্টির ছেলেপেলেরা আর কি মনে করেন যে এখানে খাওয়া দাওয়া করে আর কি এই পর্যন্ত আর কি। এসব কার্যালয় দেওয়ার উদ্দেশ্য খুবই স্পষ্ট, জায়গা দখল এবং চাঁদাবাজি। কিন্তু এর দায় নিতে রাজি নন রাজনৈতিক নেতারা। অনেক খাস জমি আছে, হয়তো প্রয়োজন নাই, সরকারের দরকার নেই, এখানে হয়তো কর্মীরা বসে টসে, তারপর আমরা যাচাই বাছাই করে দেখবো যে ওখানে বসে ওরা কী করে। প্রত্যেক শাখাকে চিঠি দিয়ে দেবো এবং যেহেতু আমাদের আওয়ামী লীগের ইউনিট পর্যায়ে আমরা বলতে পারবো, সহযোগী সংগঠনগুলোকে আমরা বলতে পারবো না, এটা পার্টি সেক্রেটারির সাথে কথা বলে যেন একটা গণচিঠি সবাইকে দেয়। তবে সবকিছুর সংস্কার হলেও এই দখল বাণিজ্যের অভিশাপ থেকে কেন মুক্তি পাচ্ছে না নগরবাসী, এমন প্রশ্ন এখন সবার। মাসুদ মুস্তাহিদ, RTV, ঢাকা।
সীমান্তে নিরস্ত্র বাংলাদেশি নাগরিকদের উপর গুলি চালানোর ঘটনায় প্রতিবাদ জানিয়েছেন বিজিবি মহাপরিচালক শাফিনুল ইসলাম। ভারতের গৌহাটিতে বিজিবি বিএসএফ মহাপরিচালক পর্যায়ে সীমান্ত সম্মেলনে এই ধরনের কর্মকাণ্ড বন্ধে করণীয় বিষয়ে আলোচনা হয়। এ সময় ভারত থেকে বাংলাদেশে অস্ত্র ও গোলাবারুদ চোরাচালান বন্ধে অস্ত্র ব্যবসায়ীদের সম্পর্কে তথ্য বিনিময় করা হয়। এছাড়াও ভারতীয় সীমান্তের অভ্যন্তরে সশস্ত্র সন্ত্রাসী ও আঞ্চলিক বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠীর সম্ভাব্য অবস্থান ও তাদের কর্মকাণ্ড নিয়েও তথ্য বিনিময় হয়। আগামী 25 ডিসেম্বর যৌথ আলোচনার দলিল স্বাক্ষরের মধ্য দিয়ে শেষ হবে এই সম্মেলন। তল্লাশির নামে ইয়াবা দিয়ে চাঁদাবাজির অভিযোগে রাজধানীর কোতোয়ালি থানার অফিসার ইনচার্জ মিজানুর রহমান সহ 4 জনের বিরুদ্ধে মামলা করেছেন এক ব্যবসায়ী। মঙ্গলবার ঢাকা মহানগর হাকিম আবু সুফিয়ান মোহাম্মদ নোমান মামলাটি আমলে নিয়ে ডিবিকে তদন্তের নির্দেশ দেন। মামলার অপর আসামিরা হলেন কোতোয়ালি থানার এসআই আনিসুল ইসলাম, এএসআই খায়রুল ইসলাম, শহীদুল ইসলাম ও পুলিশের কথিত সোর্স দেলোয়ার হোসেন। এর আগে গেল 17 নভেম্বর ব্যবসায়ী মোহাম্মদ রহিম আদালতে মামলাটি দায়ের করেন। চিকিৎসকের অবহেলায় এক প্রসূতির মৃত্যুর অভিযোগে ডক্টর জাফরুল্লাহ সহ 5 জনের বিরুদ্ধে আদালতে মামলা দায়ের করা হয়েছে। মৃত প্রসূতির স্বামী মোহাম্মদ এস.এ. আলম সবুজ আদালতে মামলাটি করেন। ঢাকা মহানগর হাকিম দেবদাস চন্দ্র অধিকারী বাদীর জবানবন্দি নিয়ে মামলাটি পিবিআইকে তদন্তের নির্দেশ দেন। সেপ্টেম্বরে মৃত্যুর ঘটনা ঘটলেও গেল বৃহস্পতিবার ঢাকা মহানগর হাকিম আদালতে মামলার আবেদন করা হয়। মামলার অন্য আসামিরা হলেন হাসপাতালের চিকিৎসক ডক্টর নাসরিন, ডক্টর শওকত আলী আরমান, গাইনি রোগ বিশেষজ্ঞ ডক্টর দেলোয়ার হোসেন এবং সেবিকা শঙ্করী রানী সরকার। ট্রেনের লাইনচ্যুতির কারণে প্রায় 7 ঘন্টা বন্ধ থাকার পর স্বাভাবিক হয়েছে দিনাজপুরের পার্বতীপুর ও ফুলবাড়িয়ার সঙ্গে সারা দেশে ট্রেন যোগাযোগ। পার্বতীপুর থেকে উদ্ধারকারী ট্রেন ঘটনাস্থলে গিয়ে প্রায় কয়েক ঘন্টার চেষ্টার পর রাত 10টার দিকে ট্রেন যোগাযোগ স্বাভাবিক হয়। এর আগে মঙ্গলবার বিকেল 3টার দিকে এখানে আন্তনগর রূপসা এক্সপ্রেস ট্রেনের লাইনচ্যুতির ঘটনা ঘটে। এর আগে গেল সোমবার রাত 1টার দিকে একই জায়গায় মালবাহী ট্রেন ও ট্রাকের সংঘর্ষের ঘটনা ঘটলে স্টেশনের পয়েন্টসম্যান সুশান্ত কুমার দাস নিহত হন। ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে গৃহহীন ও দরিদ্রদের জন্য প্রধানমন্ত্রীর তহবিল থেকে ঘর দেওয়ার নামে প্রায় 10 লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে সোনারামপুর ইউপি মেম্বার শাহজাহান মিয়ার বিরুদ্ধে। জানাজানির পর টাকা ফেরত না দিয়ে উল্টো প্রাণনাশের হুমকি দিচ্ছে সে। সুষ্ঠু তদন্তের মাধ্যমে আইনগত ব্যবস্থা নেওয়ার কথা জানান বাঞ্ছারামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা। ব্রাহ্মণবাড়িয়ার প্রতিনিধি আইফাত ইসলামের তথ্যচিত্রে আরও জানাচ্ছেন দীপ্ত চন্দ্রপাল। ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলার সোনারামপুর ইউনিয়নের চরমরিচাকান্দি ও আশেপাশের এলাকার শতাধিক গৃহহীন মানুষ কেউ সুদে কেউ বা ধার করে ভিটে বাড়ি পাকা করার আশায় টাকা তুলে দিয়েছিলেন সোনারামপুর ইউনিয়ন পরিষদের 2 নং ওয়ার্ড মেম্বার শাহজাহান মিয়ার কাছে। ঘর বুঝে না পাওয়ায় টাকা ফেরত চাইলে মিলছে প্রাণনাশের হুমকি। শাহজাহান মেম্বারে 12,000 টাকা দিছি, লাভ হয়নি। 3 মাসের কথা কয়ে নিছে, 3 মাসের বেশি ভাই হইলে 6 মাস, 6 মাসের কথা গেছে 2 বছর চলতেছে। ঘরও দেন আর টেও দেন, আজকে 2 বছর হয়ে গেছে। অভিযুক্ত মেম্বার শাহজাহান মিয়া বিষয়টি এড়িয়ে গিয়ে বলেন তিনি 36 জনের কাছ থেকে টাকা নিয়ে চেয়ারম্যানকে দিয়েছেন। আর ইউপি চেয়ারম্যান শাহিন আহমেদ জানান মানহানির মামলার কথা। 2018 সালে প্রধানমন্ত্রীর তহবিল থেকে মনে করেন পাকা ঘর নির্মাণের একটা আসে, এটা চেয়ারম্যান আমাদের অবগত করার পরে বললো কি 10,000 টাকা লাগবে প্রতি ভুক্তভোগী। 10,000, 12,000 এরকম শতাধিক পরিবারের লোকজনের কাছ থেকে টাকা পয়সা নিয়েছে। আমরা যখন জানতে পারলাম, জানার পরে তাকে আমরা বাইকোর্স বলেছি গরিব লোকের টাকা ফেরত দাও। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ নাসির উদ্দিন সরোয়ার বলেন শাহজাহান মেম্বারের বিরুদ্ধে অভিযোগ পাওয়া গেছে, সুষ্ঠু তদন্তের মাধ্যমে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। কোনো অভিযোগের সত্যতা থাকে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। অসহায় মানুষদের আশা দ্রুতই শাহজাহান মিয়ার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে এবং তারা ফিরে পাবে তাদের কষ্টের টাকা। দীপ্ত চন্দ্রপাল, ITV।
বাংলাদেশ টেলিভিশন ক্যামেরা জার্নালিস্ট অ্যাসোসিয়েশন টিসিএর আয়োজনে অনুষ্ঠিত হলো বিজয় দিবসের আলোচনা সভা। বিকেলে রাজধানীর পান্থপথে একটি কনভেনশন সেন্টারে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন তথ্য প্রতিমন্ত্রী মুরাদ হাসান। বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনায় সাংবাদিকরা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে বলে জানান তথ্য প্রতিমন্ত্রী। নির্মাণ শিল্পীদের হাত ধরে বেঙ্গল সিমেন্টের শক্তিতে এই স্লোগানে ১০০ জন নির্মাণ শিল্পীকে নিয়ে সিরাজগঞ্জে শিল্পীরাজ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সকালে সিরাজগঞ্জ পৌর কনভেনশন হলে বেঙ্গল সিমেন্টের লিমিটেডের আয়োজনে এই সম্মেলনে সার্বিক সহযোগিতা করে মেসার্স স্বদেশ এন্টারপ্রাইজ। বেঙ্গল সিমেন্টের সিরাজগঞ্জ জেলার পরিবেশক স্বদেশ এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী মোহাম্মদ ফারুক আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বেঙ্গল সিমেন্টের উত্তরবঙ্গের সহকারী মহাব্যবস্থাপক কাজী মোস্তাফিজুর রহমান। বিশেষ অতিথি ছিলেন বগুড়া অঞ্চলের রিজিওনাল সেলস ম্যানেজার কামাল হোসেন। এছাড়াও প্রকৌশলী মোহাম্মদ সাইফুল ইসলাম, মোহাম্মদ আসাদুজ্জামান, এসপিও তানভীর সিদ্দিক, ইমরুল হাসান সহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনকে কোভিড-19 সুরক্ষা সামগ্রী দিল স্বনামধন্য ব্যবসায়িক প্রতিষ্ঠান বেঙ্গল গ্রুপ। বিকেলে নগর ভবনে মেয়র শেখ ফজলেনুর তাপসের হাতে সামগ্রীগুলো তুলে দেন বেঙ্গল গ্রুপের পরিচালক হুমায়ুন কবির বাবলু। সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে দেশ ও দেশের মানুষের জন্য বেঙ্গল গ্রুপের এই ধরনের কল্যাণমূলক কাজ অব্যাহত থাকবে বলে জানান তিনি। দশমবারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে RTV স্টার অ্যাওয়ার্ড 2020 সালের 1 জানুয়ারি থেকে 26 ডিসেম্বর পর্যন্ত RTVতে প্রচারিত টেলিফিল্ম, 1 ঘণ্টা ও ধারাবাহিক নাটকের মধ্য থেকে সৃজনশীল নাট্যকার, পরিচালক, অভিনয় শিল্পী, কণ্ঠশিল্পী সহ মোট 19টি বিভাগে এই সম্মাননা পদক দেওয়া হবে। RTVতে প্রচারিত মহানায়ক ও চিটিং মাস্টার নাটকে কেন্দ্রীয় চরিত্রের শ্রেষ্ঠ অভিনেত্রী হিসেবে নমিনেশন পেয়েছেন অভিনেত্রী সালহা খানম নাদিয়া। প্রতিক্রিয়ায় তিনি RTV পরিবার ও দর্শকদের ধন্যবাদ জানান। বছরের মতন এবছর RTV আয়োজন করেছে RTV স্টার অ্যাওয়ার্ড। RTV স্টার অ্যাওয়ার্ডে আমি 2টি ক্যাটাগরিতে নমিনেশন পেয়েছি। অ্যাওয়ার্ডের নমিনেশন পাওয়াটাই আমার কাছে অনেক বড় একটা প্রাপ্তি, কেননা সারা বছর জুড়ে আমরা অভিনয় শিল্পীরা কঠোর পরিশ্রম করে আপনাদের জন্য নাটক উপহার দিয়ে থাকি। আর সেই অসংখ্য নাটকের ভিড়ে যখন কোনো নাটক বা চরিত্রের জন্য আমরা মনোনয়ন পেয়ে থাকি, তখন আমাদের মনে হয় যে আমাদের কাজটা করা সার্থক হয়েছে। এজন্য RTVকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, করোনা ভাইরাস নিয়ে আতঙ্কিত হবেন না, সতর্ক হন, নিজে পরিচ্ছন্ন থাকুন, মাস্ক পরুন, অন্যকে সচেতন করুন। এই সংকট মুহূর্তে প্রয়োজনীয় সব তথ্য নিয়ে আপনাদের পাশে আছে RTV। রাতের সংবাদ এই পর্যন্তই। RTV সব শেষ সংবাদ জানতে যে কোনো মোবাইল ফোন থেকে 24141 নম্বরে ডায়াল করুন। আর মোবাইল ফোনের সংবাদ দেখতে অ্যাপ স্টোর, গুগল প্লে বা উইন্ডোজ স্টোর থেকে ডাউনলোড করুন RTV অ্যাপস। এছাড়াও তাৎক্ষণিক ও বিনোদন সংবাদ জানতে বিশ্বের যে কোনো প্রান্ত থেকে ভিজিট করুন rtvonline.com, facebook.com/rtvonline এবং youtube.com/rtvdigitals। এখন থেকে RTV সব বিনোদনমূলক অনুষ্ঠান দেখতে পারবেন RTV প্লাসে। ধন্যবাদ সবাইকে।